অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর জানিয়ে দিব হাদিকে হত্যার আগে কেন স্ত্রীকে সঞ্চয়পত্র কিনে দেয় ফয়সাল। এবার রিমান্ডে সব গোপন তথ্য ফাঁস করল ফয়সালের স্ত্রী সামিয়া। পাতায় পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা। কি লেখা ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো লাল চিঠিতে? কপাল পড়ল মির্জা আব্বাসের। হাদি হত্যাকাণ্ডে উঠে আসছে তার নাম। দেশের রাজনীতিতে নতুন করে প্রশ্ন উঠেছে, জামায়াতে ইসলামী ও নবগঠিত এনসিপি কি আসন্ন জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়াতে যাচ্ছে? রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা, বাড়ছে জল্পনা কল্পনা। আজকের এই ভিডিওতে জানব এই গুঞ্জনের পেছনের কারণ, দলগুলোর অবস্থান এবং এর সম্ভাব্য প্রভাব। এমপি পদে মনোনয়ন পেয়ে খুশিতে খালেদা জিয়ার কবরের পাশে কেঁদে কেঁদে যা বললেন গৃহকর্মী ফাতেমা। এরপর জানিয়ে দিব বিএনপির প্রকাশ্য রাজনীতি থেকে তারেক রহমানকে মুছে ফেলার কঠিন হুঁশিয়ারি দিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পাতায় পাচ্ছে না বিএনপি, জামায়াতে ঝুঁকছে আমেরিকা। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড়। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক কূটনীতিতে কি গুরুত্ব হারাচ্ছে বিএনপি? আর সেই সুযোগে কি জামায়াতে ইসলামীর দিকেই ঝুঁকছে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে এমনই ইঙ্গিত দিচ্ছে একাধিক ঘটনা ও কূটনৈতিক তৎপরতা। দীর্ঘদিন ধরে সরকার বিরোধী রাজনীতির প্রধান শক্তি হিসেবে পরিচিত বিএনপি, কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির আন্দোলন, কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশ্লেষকদের মতে বিএনপি এখনও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা শক্তিগুলোর কাছে কোনো স্পষ্ট রাজনৈতিক রোডম্যাপ তুলে ধরতে পারেনি। ফলে আন্তর্জাতিক মহলে দলটি আগের মতো গুরুত্ব পাচ্ছে না বলেও অনেকে মনে করছেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর রাজনৈতিক ও সাংগঠনিক তৎপরতা আবারও নজরে আসছে। বিশেষ করে মানবাধিকার, নির্বাচন ও রাজনৈতিক সংস্কার ইস্যুতে জামায়াত সংশ্লিষ্ট কিছু গোষ্ঠীর সঙ্গে আন্তর্জাতিক মহলে যোগাযোগ বেড়েছে এমন আলোচনা চলছে। কূটনৈতিক সূত্র বলছে, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো দলকে সমর্থন না করলেও তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবেও বিভিন্ন পক্ষকে মূল্যায়ন করছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, বিএনপি কি আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যর্থ হচ্ছে, নাকি জামায়াত নতুন করে কূটনৈতিক পরিসরে জায়গা করে নিচ্ছে? তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। কারণ বাংলাদেশের রাজনীতি দ্রুত পরিবর্তনশীল এবং আন্তর্জাতিক শক্তিগুলো শেষ পর্যন্ত নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দেয়। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতিতে সামনে আসছে এক নতুন সমীকরণ, যার প্রভাব পড়তে পারে আসন্ন রাজনৈতিক ভবিষ্যতে। আপনার কি মনে হয়, বিএনপি কি সত্যি আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে, নাকি জামায়াতকে ঘিরে আলোচনা কেবলই গুঞ্জন? কি লেখা ছিল তারেক রহমানের গাড়িতে লাগানো লাল চিঠিতে? সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে হঠাৎ করেই আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের গাড়িতে লাগানো একটি লাল চিঠি। কিন্তু প্রশ্ন একটাই, এই লাল চিঠিতে আসলে কি লেখা ছিল? প্রচলিত দাবি অনুযায়ী চিঠিটিতে ছিল একটি কঠোর রাজনৈতিক বার্তা, যেখানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নেতৃত্ব এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা হয়েছে। কিছু সূত্র বলছে, চিঠির ভাষা ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত স্পষ্ট, যেখানে বলা হয়েছিল সময়ের সঙ্গে সিদ্ধান্ত না বদলালে পরিণতি অনিবার্য। তবে এই চিঠির সত্যতা কোথা থেকে এলো, কারা লাগিয়েছে এবং আদৌ এটি তারেক রহমানের গাড়িতেই ছিল কিনা তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই। বিএনপি সংশ্লিষ্ট মহল বিষয়টিকে গুজব ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের আগে এমন বার্তা বা প্রতীকী ঘটনা রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও ব্যবহার হতে পারে। তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, এই লাল চিঠি কি বাস্তব কোনো সতর্কবার্তা,
নাকি রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ছড়ানো একটি গুঞ্জন? এখনও পর্যন্ত সরকারি বা দলীয়ভাবে এই চিঠির বক্তব্য বা অস্তিত্ব নিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ সামনে আসেনি। তবুও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নির্বাচনকালীন সরকার, লেভেল প্লেয়িং ফিল্ড এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে একাধিক রাজনৈতিক দল অসন্তোষ প্রকাশ করেছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী দাবি করছে, বর্তমান কাঠামোয় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। দলটির নেতারা একাধিক বক্তব্যে জানিয়েছেন, নির্বাচনের আগে দৃশ্যমান সংস্কার ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত না হলে অংশগ্রহণ নিয়ে তারা নতুন করে ভাবতে বাধ্য হবেন। অন্যদিকে এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, যারা নিজেদের নতুন রাজনৈতিক শক্তি হিসেবে তুলে ধরছে, তাদের মধ্যেও রয়েছে দ্বিধা। দলটির শীর্ষতারা বলছেন, শুধু নির্বাচনে অংশ নিলেই গণতন্ত্র প্রতিষ্ঠা হয় না, দরকার সবার জন্য সমান সুযোগ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জামায়াত ও এনসিপি যদি সত্যি নির্বাচন বর্জনের পথে যায়, তাহলে নির্বাচনের অংশগ্রহণমূলক চরিত্র ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় প্রশ্ন উঠবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই মুহূর্তে নির্বাচন ত্যাগের ঘোষণা আসার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত বদলাতেও পারে দলগুলো। কারণ নির্বাচনের বাইরে থাকলে রাজনৈতিক প্রভাব কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে, যা জামায়াত ও এনসিপি দুপক্ষই ভালোভাবে বোঝে। তাহলে প্রশ্ন থেকেই যায়, জামায়াত ও এনসিপি কি সত্যিই নির্বাচন ত্যাগ করবে, নাকি এটি কৌশলগত চাপ সৃষ্টির রাজনীতি? চূড়ান্ত সিদ্ধান্ত কি হয়, সেটিই এখন দেখার বিষয়। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। অবশেষে গুঞ্জনটা সত্যি হল। ডাক্তার ইউনুস বললেন, আমি সারাজীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি। আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। এটা কি ষড়যন্ত্র, যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন? আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন, তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। এক সাংবাদিক বলেন, সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এটার প্রভাব পড়বে। ডাক্তার ইউনুস বলেন, চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড়। আমি সেনাপ্রধানকে একটি পথ দিতে পারি, সম্মানের সাথে পদত্যাগ, নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব। সিদ্ধান্ত আপনার। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে। এবার রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শুটার ফয়সালের স্ত্রী সামিয়া। আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকে ফয়সাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি। 43টি ব্যাংক হিসাবে 127 কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি।